মাই অডিও বুকে সবাইকে স্বাগতম। পড়ছে হিমুর গল্প, হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের ৮ম বই। বইটির নাম হিমুর রূপালী রাত্রি। আজকে পড়ব বইটির ৩য় অংশ। বইটির প্রথম ২ অংশের অডিও এখনও যারা শোনেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। নিয়মিত আমাদের অডিও বুকগুলো শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে গল্প পাঠে চলে যাচ্ছি এবং বরাবরের মতো সাথে আছে সজল। কে হিমুনা? আমি থমকে দাঁড়ালাম। পায়ের পাতা গরমে চিরবির করছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকা ভয়াবহ ব্যাপার। শীতকাল এখনো শেষ হয়নি, অথচ দিনের বেলায় চৈত্র মাসের গরম পড়ছে। আলনিনোর ইফেক্ট হবে। রাস্তার পিচ এখনো গলা শুরু করেনি, তবে মনে হচ্ছে করবে। ভর দুপুর হলেও কথা ছিল। বেলা ৪টার মতো বাজে। বিকেল শুরু হয়েছে, এখনো এত গরম। কথা বলছিস না কেন? তুই হিমু না? আমি বলতে যাচ্ছিলাম জি না, রং নাম্বার। বলা হলো না। এমন তো হতে পারে যে প্রশ্ন করেছে আমি তাকে খুঁজছি। তার নামই ইয়াকুব, বাবার নাম সুলাইমান। আমার অনুসন্ধানের আন্তরিকতায় মুগ্ধ হয়ে গড অলমাইটি তাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি প্রশ্নকর্তার দিকে তাকালাম। প্রশ্নকর্তা মিডিয়াম সাইজের পর্বতের কাছাকাছি, টকটকে লাল শার্ট গায়ে দিয়ে আছেন। তার বিশাল ভুঁড়ি শার্ট ছেড়ে যে কোনো মুহূর্তে বের হয়ে আসবে বলে মনে হচ্ছে। মাথা পরিষ্কার করে কামানো, নেংটি করিয়ে ছেড়ে দিলে জাপানি সুমো কুস্তিগির হয়ে যেত। জাপানিদের সঙ্গে চেহারার খানিকটা মিলও আছে। নাক চ্যাপটা, চোখ ছোট ছোট। এর নাম ইয়াকুব হওয়ার কোনো কারণ নেই। প্রশ্নকর্তা আহত গলায় বলল, মাই ডিয়ার ওল্ড ফ্রেন্ড, তুই কি এখন আমাকে চিনতে পারছিস না? আমি বললাম, না, এখনো চিনতে পারিনি। তাতে কোনো অসুবিধা নেই। তুই আছিস কেমন দোস্ত? শরীরটা তো মাশাআল্লাহ ভালো বানিয়েছিস। প্রশ্নকর্তা বিষণ্ণ গলায় বলল, কেউ আমাকে চিনতে পারে না, তাদের দোষ দিয়ে কি হবে? আমি নিজেই নিজেকে চিনি না। তোর সঙ্গে কিশোরী মোহন পাঠশালায় পড়তাম। আমি আরিফুল ইসলাম জোয়ারদার। এখনো চিনতে পারিসনি? আমি বললাম, না। ও বলল, চেনা চেনা কি লাগছে? না, তাও লাগছে না। আমি আবার বললাম, তাও লাগছে না। অবশ্যই শুরুতে ভেবেছিলাম তুই ইয়াকুব। ইয়াকুব কে? ইয়াকুব হলো সোলাইমানের ছেলে। ও বলল, সোলাইমানটাকে বাদ দে, চিনতে পারবি না। কেমন আছিস বল দোস্ত, সত্যি করে বল, তুই এখন আমাকে চিনতে পারছিস না? আমি বললাম, না। ও বলল, চিনতে না পারলে এমন আন্তরিকভাবে কথা বলছিস কেন? তুই আন্তরিকভাবে কথা বলছিস দেখে আমিও বলছি। আরিফুল আলম জোয়ারদার গলা নিচু করে বলল, ক্লাস 4-এ পড়ার সময় একদিন বেঞ্চেতে করে দিয়েছিলেন, যার জন্য টিফিনের সময় ক্লাস ছুটি হয়ে গেল। অঙ্ক স্যার আমাকে ডাকতেন ব্যাঙাচি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। ব্যাঙাচির এই অবস্থা। ইউনিভার্সিটির পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে মুখ হাসি হাসি করে জিজ্ঞেস করা হয়, তারপর কি খবর, ভালো আছেন, এখন কি করছেন? কলেজের পুরনো বন্ধুর সঙ্গে বলা হয়, আরে তুমি কেমন আছো? আর স্কুল লেভেলের বন্ধুর সঙ্গে দেখা হলে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে। তাই নিয়ম। আমি ব্যাঙাচির উপর ঝাঁপ দেব কি দেব না ভাবছি। বেচারা যেভাবে করুণ চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমার ঝাঁপের অপেক্ষা করছে। ঝাঁপ দেওয়াই মনস্থ করলাম। দু হাতেও তাকে ঠিক জড়িয়ে ধরা গেল না। ব্যাঙাচি ধরা গলায় বলল, দোস্ত, গরমের মধ্যে জড়াজড়ি করিস না স্যার। শরীর ভর্তি চর্বি, জড়াজড়ি করলে অস্বস্তি লাগে। আমি বললাম, অস্বস্তি লাগুক, তোকে ছাড়বো না। তুই এমন মোটু হয়েছিস কিভাবে? ও বলল, খেয়ে খেয়ে মোটু হয়েছে দোস্ত, দিন রাত খাই। বলিস কি? কেন খাবো না বল? আল্লাপাক মানুষকে খাওয়ার জন্যই তো সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু আছে সবই মানুষের খাদ্যদ্রব্য।
গরু, মহিষ, ছাগল, ভেড়া, পোকামাকড়, গাছগাছরা সবই তো আমরা খাচ্ছি, খাচ্ছি না? খাচ্ছি। আমার এক চাচি ছিলেন, পেটে সন্তান এলেই তিনি মাটি খেতেন। মাটির চুলার 3টা মাথা ভেঙে একদিন খেয়ে ফেললেন। সেদিন রান্না হলো না। রাঁধবে কোথায়? চুলা নেই। চাচির শাশুড়ি চাচির উপর খুব রাগ করল। বৌমা, এতই যদি মাটি খেতে হয়, খেতে চলে যাও, খেতে গিয়ে মাটি খাও। আমি চোখের আড়াল হলে তুমি দেখি বাড়িঘর সব খেয়ে ফেলবে। তাদের আবার মাটির ঘর বাড়ি, তো এজন্যই চিন্তাটা বেশি। আমি হো হো করে হাসছি। বড় হয়ে ব্যাঙাচি যে এমন রসিক হবে তা বোঝা যায়নি। ছোটবেলায় তার প্রতিভা বেঞ্চিতে ইয়ে করে দেওয়ার ব্যাপারেই সীমাবদ্ধ ছিল। ব্যাঙাচি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে রে দোস্ত। তুই যখন জড়িয়ে ধরলি তখন প্রায় কেঁদেই ফেলেছিলাম। দেখা হলে জড়িয়ে ধরার মতো বন্ধু মানুষের 1-2টার বেশি থাকে না। আয়, কোথাও বসে চাটা কিছু খাই। ভালো কথা, চাকরি বাকরি কিছু করছিস? আমি বললাম, পার্ট টাইম চাকরি। পার্ট টাইম চাকরি ভালো রে দোস্ত, টেনশন কম। কাজটা কি? বেতন কত? বেতন কম হলে বলিস না, তোকে লজ্জা দেবার জন্য জিজ্ঞেস করিনি। পুরনো বন্ধু, সেই দাবিতেই জিজ্ঞেস করা। আমি বললাম, অনুসন্ধানের কাজ, একটা লোককে খুঁজে বের করা। খুঁজে বের করতে পারলে 20,000 টাকা পাবো, খুঁজে না পেলে লবডঙ্গা। দোস্ত, চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব, ওয়ার্ড অফ অনার। পুরনো বন্ধুর জন্য এইটুকু না করলে কি হয়? তাছাড়া আমার কাজকর্মও কিছু নেই। আয়, কোথাও বসে চাটা কিছু খাই, ফর ওল্ড টাইম সেক। তোর সঙ্গে টাকা পয়সা কিছু আছে? না, আমার পাঞ্জাবির পকেটই নেই। ও বলল, এটা ভালো করেছিস, পকেটে ফেলে দিয়েছিস। টাকা আমার কাছেও নেই, বউ টাকা দেয় না। টাকা দিলেই খাওয়া দাওয়া করবো, এই জন্যই দেয় না। সে যেমন বুনো উল, আমিও তেমন বাঘা তেঁতুল। আমিও ব্যাঙাচি। ঢাকা শহরে 3টা জায়গার ব্যবস্থা করা আছে। বাকিতে খাই, মাসকাবারি টাকা দেই। চল, আমার সঙ্গে একটু হাঁটতে হবে, পারবি না? আমি বললাম, পারবো। তোকে দেখে অনেক ভালো লাগছে রে দোস্ত, আবার খারাপও লাগছে। খালি পায়ে হাঁটছিস দেখে মনে ব্যথা পেয়েছি। আই এম হার্ট। ভিক্ষা করে যে ফকির, সেও স্পঞ্জের স্যান্ডেল পায়ে দেয়, আর তুই হাঁটছিস খালি পায়ে। তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি ভালো দেখে একজোড়া স্যান্ডেল কিনে দেব, প্রমিস। টাকা থাকলে আজই কিনে দিতাম, জুতার দোকানে বাকি দেয় না। ব্যাঙাচি আমাকে নিয়ে মালিবাগের এক কাবাব হাউসে ঢুকলো। পিয়া কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস। সাইনবোর্ডে রোগা পটকা একটা খাসির ছবি, খাসির মুখটা হাসি হাসি। হাস্যমুখী ছাগল যে পেইন্টটা রেখেছে তাকে ধন্যবাদ দিতে হয়। মানুষ ছাড়া অন্য প্রাণী যে হাসতে পারে না বলে একটা ধারণা প্রচলিত, তা যে সম্পূর্ণ ভুল, হাস্যমুখী ছাগল দেখে তা বোঝা যাচ্ছে। দোস্ত, কি খাবি? যা খেতে ইচ্ছা করে খা। এটা বলতে গেলে আমার নিজেরই দোকান, মালিক আমার ভাগ্নে। আপন না, পাতানো। আপন ভাগ্নের চেয়ে পাতানো ভাগ্নের জোর বেশি, তা তো জানিসই, জানিস না? বিরিয়ানি খাবি? আমি বললাম, বিকালবেলা বিরিয়ানি খাবো। ও বলল, বাসি বিরিয়ানি, এর টেস্ট আলাদা, গরম করে দিবে, নাস্তার মতো খা। বিরিয়ানি যত বাসি হয় তত স্বাদ হয়। ঘি ভেতরে ঢুকে, মাংস নরম হয়, মাংসের প্রত্যেকটা আঁশ আলাদা আলাদা হয়ে যায়। আমার কথা শুনে আজ খেয়ে দেখ, একবার খেলে আর টাটকা পোলাও খেতে পারবি না, শুধু বাসি পোলাও খাবি। খাওয়ার মতো স্থূল ব্যাপারও যে এত দৃষ্টিনন্দন হতে পারে ভাবিনি। আরিফ খাচ্ছে, আমি মুগ্ধ হয়ে দেখছি। মনে হচ্ছে পোলাওয়ের প্রতিটি দানার স্বাদ সে আলাদা করে পাচ্ছে, হাড্ডি চুষছে। আনন্দে তার চোখ বন্ধ হয়ে আসছে। খাওয়ার মাঝখানে একটা আস্ত পেঁয়াজ নিয়ে কচকচ করে চিবিয়ে ফেলল। গাঢ় স্বরে বলল, পেঁয়াজের রস হজমে সহায়ক। ভরপেট বিরিয়ানি খাওয়ার পর 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ চিবিয়ে খেয়ে ফেলবি, দেখবি আধ ঘন্টার মধ্যে আবার খেতে পেয়েছে। আমার অবশ্যই হজমে সমস্যা নেই। 3 প্লেট বিরিয়ানি খাওয়া শেষ হওয়ার পর 1 বাটি স্যুপের মতো তরল পদার্থ এলো। স্যুপের উপর গোলমরিচের গুঁড়ো ভাসছে, কুচি কুচি করে কাটা কাঁচামরিচ ভাসছে।
আরিফ বাটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সুপের বাটির দিকে এমন মুগ্ধ প্রেমময় দৃষ্টিতে এর আগে কি কেউ তাকিয়েছে? মনে হয় না। আমি বললাম, জিনিসটা কি? আরিফ গাঢ়স্বরে বলল, কাচ্চির রসা। কাচ্চির রসা মানে? এই নাম তো আগে কখনো শুনিনি। শুনবি কি করে? আমার দেওয়া নাম। অসাধারণ একটা জিনিস। কাচ্চি বিরিয়ানির তেল চুইয়ে চুইয়ে পাতিলের নিচে জমা হয়। হাই প্রোটিন, খেতে অমৃত। হঠাৎ একদিন আবিষ্কার করলাম, সেও এক ইতিহাস। শুনবি? আমি বললাম, বল শুনি। কিসমত নামে পুরনো ঢাকার একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বিরিয়ানি খাচ্ছি। হঠাৎ দেখি বাবুর্চি পাতিল থেকে তেল নিংড়ে ফেলে দিচ্ছে। আমি ভাবলাম, খেয়ে দেখি জিনিসটা কেমন। খারাপ হবার তো কথা না। ঘি প্লাস গোস্তের নির্যাস প্লাস পোলাওয়ের চালের নির্যাস। এক চামচ মুখে দিয়ে বিশ্বাস কর দোস্ত, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। সেই থেকে নিয়মিত খাচ্ছি। চেখে দেখবি একটু? আমি বললাম, না। ও বলল, থাক, রোগা পেটে সহ্য হবে না। ভ্যাঙাচি গভীর তৃপ্তিতে কাচ্চি রসার বাটিতে চুমুক দিল। লম্বা চুমুক না, ধীর লয়ের চুমুক, যেন প্রতিটি বিন্দুর স্বাদ আলাদা আলাদা ভাবে নিচ্ছে। তার চোখ বন্ধ, মাথা সামান্য তুলছে, যেন কোনো সঙ্গীত রসিক বেথোভেনের 5th সিম্ফনি শুনছে। আরিফ হঠাৎ চোখ খুলে গোপন কোনো সংবাদ দেবার মতো করে বলল, মিরপুরে বিহারীদের একটা দোকান আছে, খাসির চাপ বানায়। এমন চাপ বেহেশতের বাবুর্চিও বানাতে পারবে না। তোকে একদিন নিয়ে যাব। আজই নিয়ে যেতাম, ওরা আবার বাকিতে দেয় না। কি কি সব মশলা দিয়ে চাপটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখে, তারপর ডোবা তেলে ভাজে। মশলার মধ্যেই কারিগরি। খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো প্রসঙ্গ নিয়ে তুই কথা বলিস না? ও বলল, বলবো না কেন? বলি, তবে বলতে ভালো লাগে না। খাওয়ার জন্য মরতে বসেছি। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, শরীর ভর্তি চর্বি, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, লিভার ড্যামেজড, ফ্যাটি লিভার, কিডনির সমস্যা। হয়তো আর বছরখানিক বাঁচব। যার জন্য মরতে বসলাম, তারে নিয়েই কথা বলি। কাচ্চি রসা খেয়েছি, এখন এর এফেক্ট কি হয় দেখ। তাকিয়ে থাক আমার দিকে। আমি তাকিয়ে আছি। ভ্যাঙাচি ঘামতে শুরু করেছে। ফোটা ফোটা ঘাম না, বৃষ্টির ধারার মতো ঘাম নেমে আসছে। একটা বড় ফ্লোর ফ্যান তার দিকে দিয়ে দেওয়া হয়েছে, পাখা ফুল স্পিডে ঘুরছে। ভ্যাঙাচি ক্লান্ত গলায় বলল, এরকম ঘাম চলবে 8 ঘন্টার মতো, তারপর শরীর নেতিয়ে যাবে। তখন ঘন্টাখানেক শুয়ে থাকতে হবে। তুই চলে যা, এদের এখানে বিছানা আছে, আমি শুয়ে থাকব। আমি বললাম, চলে যাব? অবশ্যই চলে যাবি। এই নে, কার্ডটা রেখে দে। বাসার ঠিকানা আছে, সন্ধ্যার পর চলে আসিস। তোকে স্যান্ডেল কিনে দেব। আমার হাতে তো এরা টাকা পয়সা দেয় না, তোর ভাবিকে বলবো স্যান্ডেল কিনে দিতে। তুই খালি পায়ে হাঁটছিস দেখে খুবই মনে কষ্ট পেয়েছি। ক্লাসের কত অগামগা বগা কোটিপতি হয়ে গেল, আর তুই খালি পায়ে হাঁটাহাঁটি করছিস। আমি বললাম, তুই কথা বলিস না, চুপ করে থাক। কথা বলতে তোর কষ্ট হচ্ছে। ও বলল, কষ্ট তো হচ্ছেই। তোর কোনো কার্ড আছে? আমি বললাম, না। জিজ্ঞেস করাই ভুল হয়েছে, খালি পায়ে যে হাঁটে তার আবার কার্ড কি? যাই হোক, আমারটা রেখে দে। সন্ধ্যার পর বাসায় চলে আসবি। দারোয়ান ঢুকতে না দিলে কার্ড দেখাবি, স্ট্রেট আমার কাছে নিয়ে যাবে। দারোয়ানকে বলা আছে, অপরিচিতদের মধ্যে যারা আমার কার্ড দেখাবে শুধু তাকেই ঢুকতে দেবে। আমি বললাম, তুই কি খুব মালদার পার্টি নাকি? ও বলল, কার্ডটা দেখ, কার্ড দেখলেই বুঝবি। আর শোন দোস্ত, তোকে আমি সাহায্য করব। ওয়ার্ড অফ অনার, ওই লোকটাকে খুঁজে বের করব। ভ্যাঙাচির ঘাম আরো বেড়ে গেল। তাকে এই অবস্থায় রেখে আমি চলে এলাম। হাতে ভ্যাঙাচির কার্ড, হ্যান্ডশেকের বদলে কার্ড শেক। কিছুদিন পর কার্ড কালচারের আরো উন্নতি হবে বলে আমার ধারণা। কার্ডে সরকারি বিধিনিষেধ এসে পড়বে। সাধারণ জনগণের ব্যবহার করবে সাদা রঙের কার্ড। সংসদের সদস্যরা লাল পাসপোর্টের মতো লাল কার্ড। কোটিপতিদের কার্ড হবে সোনালী, লক্ষপতিদের রূপালী। ফকির মিসকিনদের কার্ডের রং হবে ছাই রঙের। তাদের কার্ডে প্রয়োজনীয় সব তথ্য থাকবে, যেমন মেসকান্দর মিয়া, পেশা ভিক্ষুক, পিতা কুতুব আলী, একচক্ষু বিশিষ্ট কানা, ব্যবসায়ের স্থান
রামপুরা টিভি ভবন হতে মৌচাক গোল চত্বর, ট্রেডমার্ক গোল পাথর, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার 71963302/ক। সন্ধ্যাবেলা ভিক্ষুক মেসকান্দর মিয়ার অবস্থানের জায়গাটায় গেলাম। মেসকান্দর আমাকে দেখে বিরক্ত ভঙ্গিতে তাকালো। আমি মধুর গলায় বললাম, কেমন আছো মেসকান্দর? সে জবাব দিল না, পিস করে থুতু ফেলল। থুতু পড়ল পাথরটার উপর। আমি বললাম, মেসকান্দর, আজ হলো 21 তারিখ। তুমি তারিখ জানতে চাও, কাজেই আমি ঠিক করেছি রোজ এসে তোমাকে তারিখ জানিয়ে যাব। মেসকান্দর এক চোখে তাকিয়ে আছে। এক চোখের দৃষ্টি এমনিতেই তীক্ষ্ণ হয়, আজ আরো তীক্ষ্ণ লাগছে। মেসকান্দর বিড়ি বের করে ধরালো। আমি অমায়িক গলায় বললাম, আমাকে একটা বিড়ি দাও তো। মেসকান্দর বিরক্ত গলায় বলল, কেন আমারে ত্যক্ত করতেছেন? আমি আপনার কি ক্ষতি করছি? বলতে বলতে সে পাথরের উপর আবার থুতু ফেলল। আমি বললাম, পাথরের উপর থুতু ফেলো না। আমি ঠিক করেছি এই পাথরটা আমি আমার এক বন্ধুকে উপহার দেব। সে সর্বভুক, হাতুড়ি দিয়ে পাথর ভেঙে টুকরো টুকরো করে সে খেয়ে ফেলবে। একটু সিরকা দেবে, কিছু লবণ, কিছু গোলমরিচ, পাথরের চাটনি হয়ে যাবে। মেসকান্দর কঠিন চোখে তাকিয়ে আছে। তার হাতের বিড়ি নিভে গেছে, কিন্তু চোখে আগুন জ্বলছে। আমি পাথরের উপর বসে পড়লাম। সন্ধ্যা হচ্ছে। পাথরে বসে সন্ধ্যার দৃশ্য দেখতে ভালো লাগার কথা। মেসকান্দরের মুখ ভর্তি থুতু। মনে হচ্ছে পাথরটা সে ব্যবহার করে থুতু ফেলার জন্য। আমি পাথরে বসে থাকার জন্য সে থুতু ফেলতে পারছে না। আমি ইয়াকুব সাহেবকে স্বপ্নে দেখলাম। ভদ্রলোকের কেমন মমে মমি চেহারা। তার চোখেও সামান্য সমস্যা আছে। সারাক্ষণ পিটপিট করে চোখের পাতা ফেলছেন। সবাসনের মতো শির দ্বারা সোজা করে আমার বিছানায় বসে আছেন। খালি গা, গা বেয়ে ঘাম ঝরছে, অথচ শীতকাল। আমি চাদর গায়ে স্বপ্নের ভেতর কাঁপছি। ইয়াকুব সাহেব মাঝে মাঝে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। খালি গায়ের কারণে তার পাঁজরের সব হাড় দেখা যাচ্ছে। পাঁজর বের করা বুদ্ধের মূর্তির সঙ্গে বেশ মিল আছে। বুদ্ধদেবের কানের মতো বড় বড় কান, টানা টানা চোখ। আমি বললাম, ইয়াকুব সাহেব না? তিনি বললেন, জি জনাব, আমার নাম ইয়াকুব। আপনাকে কদিন ধরেই খুঁজে বেড়াচ্ছি, কেমন আছেন? উনি বলল, জি ভালো। ধ্যান করছিলেন নাকি? অনেকটা সেরকমই। সরি, আপনার ধ্যান ভাঙালাম। উনি বলল, না ঠিক আছে। আপনি আসলে ইয়াকুব তো? আপনার বাবার নাম কি? বাবার নাম শ্রী সোলাইমান। আমি বললাম, নামের আগে শ্রী বসাচ্ছেন কেন? আপনি মুসলমান না? উনি বলল, জি না, আমাদের মানব ধর্ম। ও আচ্ছা, মানব ধর্ম। মানব ধর্মের নামের আগে শ্রী বসানো যায়, আবার জনাবও বসানো যায়। আপনার যা ভালো লাগে তাই বসাতে পারেন। আমি বললাম, জানতাম না। ইয়াকুব সাহেব ধ্যানস্থ হয়ে পড়লেন, চোখ বন্ধ। আমি ইতস্তত করে বললাম, ধ্যান করে কিছু পাচ্ছেন? কিছু পাওয়ার জন্য তো ধ্যান করছি না, মনের শান্তির জন্য ধ্যান করছি। শান্তি পাচ্ছেন? এখনো পাচ্ছি না, তবে পাবো। ইয়াকুব সাহেব। জি। আপনার ঠান্ডা লাগছে না? উনি বললেন, জি একটু লাগছে। আমার চাদরটা কি আপনার গায়ে জড়িয়ে দেব? দিতে পারেন, তবে আপনার তো ঠান্ডা লাগবে। ঠান্ডায় আমার কষ্ট হয় না। ঠান্ডা সহ্য করার মন্ত্র আমার বাবা আমাকে শিখিয়ে গেছে। উনি বললেন, মন্ত্রটা কি? আপনাকে বলা যাবে না, গুরুমুখী গুপ্ত বিদ্যা। আপনাকে বললেই বিদ্যা চলে যাবে। তাহলে বলার দরকার নেই, চাদরটা গায়ে জড়িয়ে দিন। ভালো ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা জানলে খালি গায়ে ধ্যানে বসতাম না, মিস্টেক হয়ে গেছে। আমি ইয়াকুব সাহেবের গায়ে চাদর জড়িয়ে দিলাম। স্বপ্নের মধ্যেই শীতে আমার শরীর জমে গেল এবং আমি জেগে উঠে দেখি গায়ের লেপ মেঝেতে পড়ে আছে। আমি ঠক ঠক করে কাঁপছি। এবছর আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই।
কদিন আগেই গরম ছিল, এখন আবার শীত নেমে গেছে। ভয়াবহ শীত, সত্য প্রবাহ চলছে। খবরের কাগজ বলছে 1 সপ্তাহ থাকবে। নেতাদের খুব সুবিধা হয়েছে। পুরুন মুখ করে সদরঘাট লঞ্চ টার্মিনালে, গাবতলিতে, কমলাপুর রেল স্টেশনে শীতের কাপড় বিলি করতে পারছেন। সেই ছবি টিভিতে দেখানো হচ্ছে, পত্রিকায় সচিত্র সংবাদ ছাপা হচ্ছে। ছবির ক্যাপশন অনেকটা এরকম: শীতার্ত মায়ের মুখে হাসি। দেখা যাচ্ছে মা একজন খালি গায়ের শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা এবং শিশু দুজনের মুখ ভর্তি হাসি, দুজনই কম্বলের দিকে হাত বাড়িয়ে আছে। সবাই খুশি। নেতা খুশি, তিনি কম্বল দেওয়ার সুযোগ পাচ্ছেন। মা এবং শিশু খুশি, তারা কম্বল পাচ্ছে। ফটোগ্রাফার খুশি, দারুণ একটা ছবি তোলা গেল বলে। মেঝে থেকে লেপ তুলতে গিয়ে ছোটখাটো একটা শখের মতো পেলাম। আমার ঘরে 22-23 বছরের একটা মেয়ে পায়ের কাছের চেয়ারে চুপচাপ বসে আছে। মেয়েটা প্রিন্টের একটা শাড়ি পরেছে, শীতের জন্য মাথায় স্কার্ফ বাঁধা। মেয়েটিকে সুন্দর দেখাচ্ছে বললে ভুল, অপূর্ব লাগছে বললেও কম বলা হয়। স্বপ্ন দৃশ্যের মেয়েরাই এত সুন্দর হয়। একটু আগে স্বপ্নে ইয়াকুবকে দেখেছি, এই মেয়েটিকেও স্বপ্নে দেখছি না তো? আজ বোধ হয় আমার স্বপ্ন দেখার দিন। না, স্বপ্ন না, মেয়েটির গা থেকে সেন্টের গন্ধ আসছে। স্বপ্ন দৃশ্যে গন্ধ থাকে না। মেয়েটার চোখ ভর্তি বিস্ময়, ঠোঁট চেপে সে হাসছে। ঘুমের মধ্যে আমি হাস্যকর কোনো কাণ্ড করেছি কিনা কে জানে। শান্ত চেহারা, নিশ্চয়ই কোনো বাড়ির বড় মেয়ে, যার অনেকগুলি ছোট ভাই বোন আছে। ভাই বোনগুলি দুষ্টু, এদের সবাইকে সামনে সামনে রাখতে হয়। এ ধরনের বাড়ির মেয়েগুলোর চেহারা এরকম হয়। এরা মেয়ে হিসেবে খুবই ভালো, শুধু সমস্যা একটাই, এরা সবাইকে ছোট ভাই বোনের মতো দেখে। আমার যদি ঘুম ভেঙে না যেত, আমি নিশ্চিত সে মেঝে থেকে লেপ তুলে আমার গায়ে দিয়ে দিত, মাথার নিচের বালিশ ঠিকঠাক করে দিত। আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি, মেয়েটা কে হতে পারে? নিশ্চয়ই আমার পরিচিত। পরিচিত না হলে ঘরে ঢুকবে না। দরজা খোলা থাকলেও উকি দিয়ে দেখেই দরজায় টোকা দেবে। ঘরের বাইরে থেকে সারা শব্দ করে ঘুম ভাঙাবার চেষ্টা করবে। মেয়েদের সম্পর্কে সবার ধারণা তারা খুব ধৈর্যশীল। আসলে তা না। মেয়েরা ধৈর্য ধরে বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ছেলেরা যেখানে 2-3 বার কলিং বেল টিপবে, মেয়েরা সেখানে কলিং বেল টিপে যেতেই থাকবে। মেয়েটি হাসি মুখে বলল, আপনি বোধহয় আমাকে দেখে খুবই বিস্মিত হচ্ছেন। ভাবছেন আমি কে না কে, অভদ্রের মতো এক ঘুমন্ত মানুষের ঘরে বসে আছি। আমি লেপ দিয়ে গা ঢাকতে ঢাকতে বললাম, আমি মোটেই বিস্মিত হচ্ছি না, আপনাকে দেখে ভালো লাগছে। ও বলল, অপরিচিত একজন মানুষ ঘরে ঢুকে বসে আছে, তারপরও বিস্মিত হচ্ছেন না? আমি বললাম, না, কারণ আপনি মোটেও অপরিচিত নন। আপনি হলেন তামান্না, ফাতেমা খালার বিয়ে। মেয়েটা নিজেই এবার বিস্মিত হয়ে বলল, বুঝলেন কি করে? আমার আধ্যাত্মিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে টের পাচ্ছি। খালা আপনাকে আমার আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে কিছু বলেনি? ও বলল, বলেছেন। আপনি বিশ্বাস করেননি? জি না। এখন কি করছেন? ও আবারও বলল, এখনো করছি না। আপনি অনুমান করে বলেছেন আমি তামান্না। এমন কোনো জটিল অনুমান না, সহজ অঙ্ক, 2-2-4। আমি বললাম, ঠিক বলেছেন। আমার নিজেরও ধারণা আমার কোনো ক্ষমতা নেই, তবে অনেকের ধারণা খুব প্রবলভাবেই আছে। আপনার ম্যাডাম অর্থাৎ ফাতেমা খালা তাদের মধ্যে একজন। আমি ম্যাডামের একটা চিঠি নিয়ে এসেছি। আপনাকে পাঠালো কেন? খালার টাই পরা ম্যানেজার কোথায়? বুলবুল ভাইয়া। তামান্না বলল, উনি আছেন, তারপরও আমাকে দিয়ে পাঠিয়েছেন। নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। যাই হোক, এই নিন চিঠি, আপনি চিঠি পড়ুন, আমি চললাম। আমি বললাম, চিঠি শেষ না হওয়া পর্যন্ত বসুন, হয়তো চিঠিতে জরুরি কিছু আছে, আপনাকে দিয়ে জবাব পাঠাতে হবে। ও বলল, আচ্ছা, আপনি চিঠি পড়ুন, আমি বসছি। আপনি কি দরজা খোলা রেখে ঘুমান? চোর ঢোকে না? আমি বললাম, ঢোকে। আমার ঘরে জিনিসপত্র দেখে লজ্জা পেয়ে চলে যায়। চোরদেরও কিন্তু চক্ষু লজ্জা আছে। আমার না বললো, ঘর খোলা রেখে ঘুমান কেন? চোরদের লজ্জা দেবার জন্য?
তা না, আমার বাবা আমাকে খোলা মাঠে ঘুমাতে বলেছেন। খোলা মাঠের বিকল্প হিসেবে খোলা ঘর। আমি চিঠি পড়া শুরু করেছি। তামান্না আর চোখে আমাকে দেখছে। মনে হচ্ছে আমার চিঠি পড়া দেখে সে মজা পাচ্ছে। খালা তার দুর্বোধ্য হাতের লেখায় লিখেছেন, হিমু, তুই যে গেলি আর তো দেখা নেই। একদিন শুধু টেলিফোনে হরবর করে কি সব বললি। মাথার যন্ত্রণায় সব বুঝতেও পারলাম না। ইয়াকুবকে খোঁজার ব্যাপারে কি করেছিস তা আমাকে জানাবি না? নাকি ভুলেই গেছিস যে তোকে একটা দায়িত্ব দিয়েছি? তোর চশমা, চাদর, নতুন পাঞ্জাবি সব তো ফেলে গেলি। ওদের একটা ভুলও করেছি। ইয়াকুবকে খুঁজে বের করার জন্য তোকে কিছু খরচ দেওয়ার কথা ভেবে রেখেছিলেন। সেদিন যাবার সময় তুই এমন তাড়াহুড়ো শুরু করলি যে খরচ দেওয়ার কথা মাথা থেকে দূর হয়ে গেল। তুই রবি সোম এই 2 দিন বাদ দিয়ে যে কোনো দিন চলে আয়। ম্যানেজারকে না পাঠিয়ে ইচ্ছা করে তামান্নাকে পাঠালাম, যাতে তোর সঙ্গে পরিচয় হয়। কৌশলটা ভালো করিনি? মেয়েটাকে নিশ্চয়ই তোর পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার মতোই মেয়ে, দেখতেও খুব সুন্দর, তাই না? রংটা শুধু যদি আর 1 পোষ সাদা হতো তাহলে আর চোখ ফেরানো যেত না। মেয়েটা যে এত সুন্দর এটা তোকে ইচ্ছা করে আগে জানাইনি, বরং ইচ্ছা করে বলেছি মেয়েটা ডাউন টাইপ। আগে জানিয়ে রাখলে তুই কল্পনায় উর্বশী বা মেনকা ভেবে রাখতে। তখন আর তামান্নাকে এখন যত সুন্দর লাগছে তত সুন্দর লাগতো না। হিমু, তোকে আল্লাহর দোহাই লাগে, তুই এমন কিছু করিস না যেন মেয়েটা চিরদিনের জন্য তোর প্রতি বিরূপ হয়ে যায়। তোর আচার আচরণ, কথাবার্তা কিছুই ভালো না। তোর টাইপ ছেলেদের কাছ থেকে মেয়েরা 100 হাত দূরে থাকে। কাজেই ইচ্ছার বিরুদ্ধে হলেও মেয়েরা যেসব আচরণ পছন্দ করে সেরকম আচরণ করবে। আমি রিডার্স ডাইজেস্টে পড়েছি মেয়েরা অ্যাটেনশন খুব পছন্দ করে। তুই এমন ভাব করবি যেন তামান্নার ধারণা হয় তুই তার দিকে খুব অ্যাটেনশন দিচ্ছিস। তো ফাজলামি টাইপের রসিকতাগুলো অবশ্যই করবি না। মেয়েরা রসিকতা পছন্দ করে না, এটাও রিডার্স ডাইজেস্টেই পড়েছি। মেয়েরা সিরিয়াস টাইপের পুরুষ পছন্দ করে। যারা রসিকতা করে মেয়েরা তাদের স্যাবলা ভাবে। আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। তোর খালু তোকে খুব পছন্দ করত, এই জন্যই তোর জন্য আমার কিছু করতে ইচ্ছা করে। যদিও খুব ভালো করে জানি যে মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে তার জীবনটা সারখার হয়ে যাবে। তুই ভালো থাকিস, ইয়াকুবের ব্যাপারটা মাথায় রাখবি। আমি খুব টেনশনে আছি। ওই ব্যাটার কথা ভাবতে ভাবতে আমার পেটে গ্যাস হচ্ছে। গ্যাসের চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে। সিঙ্গাপুরে আমেরিকান হাসপাতালটা নাকি খুব ভালো। আরেকটা হাসপাতাল আছে, এলিজাবেথ হাসপাতাল। দুটার একটায় যাবে। এখনো ফাইনাল করিনি। আচ্ছা হিমু, শোন, তুই কি আমার সঙ্গে যাবি? তুই তো দেশের বাইরে কখনো যাসনি, এই ফাঁকে বিদেশ দেখা হলো। আমি ঠিক করে রেখেছি তামান্নাকে নিয়ে যাব। তুই যদি সঙ্গে থাকিস তাহলে ভালোই হয়। মাঝে মধ্যে তামান্নাকে নিয়ে শপিং এ গেলি বা দুজনে মিলে ছবি দেখলি। এইভাবেও মেয়েটার সঙ্গে তোর ভাব হতে পারে। যাই হোক, অনেক কথা লিখে ফেললাম। ভালো থাকিস, তোর ফাতেমা খালা। চিঠি শেষ করে আমি তামান্নার দিকে তাকালাম। সে আগের মতোই মিটিমিটি করে হাসছে। তার মাথা থেকে স্কার্ফ খুলে ফেলেছে। স্কার্ফ খোলার জন্য তাকে আরো সুন্দর লাগছে। তার মাথা ভর্তি ফোলানো ফাঁপানো চুল। তামান্না যদি ছেলে হতো তাহলে নাপিতরা তার চুল কেটে মজা পেত। গোছা গোছা চুল কাটা হবে, শব্দ হবে কচকচ কচকচ। আমি বললাম, আপনি চিঠিটা পড়েছেন তাই না? তামান্না হকচকিয়ে গিয়ে বলল, জি। দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না। ম্যাডাম বিশ্বাস করে এই চিঠি আমার হাতে দিয়ে পাঠিয়েছেন। আমি বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে। বললেন কেন? ও বলল, ম্যাডামের সব চিঠিপত্র আসলে আমিই লিখে দেই, উনি শুধু সই করেন। এই চিঠিটা উনি নিজে অনেক সময় নিয়ে লিখলেন, নিজেই খামের মুখ বন্ধ করলেন। খামের মুখ ঠিকমতো বন্ধ হয়েছে কিনা নানানভাবে পরীক্ষা করলেন। এতে আমার কৌতূহল বেড়ে গেল এবং কি জন্য জানি আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম চিঠিটায় আমার প্রসঙ্গে লেখা আছে। সেই কারণেই খুলে পড়েছি। আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি খুবই লজ্জিত। চা খাবেন? ও বলল, জি না, চা খাবো না। আমি আবার বললাম, কফি খাবেন? তামান্না তাকিয়ে রইল। আমি বললাম, খালা আপনার প্রতি অ্যাটেনশন দিতে বলেছেন, এই জন্যই চা কফির কথা জিজ্ঞেস করছি। ও বলল, জি না,
কফিও খাবো না। ঠান্ডা কিছু, পেপসি বা কোক কিংবা লাচ্ছি? তামান্না হেসে ফেলল, শব্দ করে হাসি। হেসেই বোধহয় তার মনে হলো হাসা ঠিক হয়নি। সে গম্ভীর হতে চেষ্টা করল। মানুষের চরিত্রে তরল ভাব চলে এলে তাকে সঙ্গে সঙ্গে কঠিন করা সহজ সাধ্য না। মেয়েটা গম্ভীর হতে চেষ্টা করছে, পারছে না। আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসি, তারপর চলুন বোটানিক্যাল গার্ডেন দেখে আসি। নাকি চন্দ্রিমা উদ্যানে যেতে চান? বিবাহপূর্ব প্রেমের জন্য চন্দ্রিমা উদ্যান ভালো। তামান্না আবারও হেসে উঠল। মেয়েটা ভালো হাসতে পারে, কিংবা এও হতে পারে যে সে যে পরিবেশে বাস করে সেখানে হাসার সুযোগ তেমন নেই। অনেকদিন পর মন খুলে হাসতে পারছে। তামান্না একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, চা দিতে বলি, চা খান? ও বলল, জি আচ্ছা। 3 মিনিট চোখ বন্ধ করে থাকতে পারবেন? তামান্না অবাক হয়ে বলল, চোখ বন্ধ করতে হবে কেন? আমি খালি গায়ে লেপের ভিতর বসে আছি। চোখটা বন্ধ করলে লেপটা ফেলে দিয়ে শার্ট গায়ে দিতে পারি। সুন্দরী একটা মেয়ের সামনে খালি গা হওয়া অসম্ভব ব্যাপার। ও বলল, আজ আমি চলে যাই, আরেকদিন এসে চা খাবো। আচ্ছা ঠিক আছে। তামান্না উঠে দাঁড়ালো, মাথায় স্কার্ফ পরল, আবার বসে পড়ল। সে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে, সিরিয়াস ধরনের কোনো কথা। ছেলেরা হুটহাট সিরিয়াস কথা বলে ফেলতে পারে, মেয়েরা পারে না। তাদের সিরিয়াস কথা বলার জন্য সামান্য হলেও আয়োজন লাগে। তামান্না সে আয়োজন করছে। কি বলবে তা আমি মনে হয় আন্দাজ করতে পারছি। হিমু সাহেব, ম্যাডাম আপনার সম্পর্কে আমাকে অনেক ভালো ভালো কথা বলেছে। আমি ম্যাডামের কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছি। ধরে নিচ্ছি উনি সত্যি কথাই বলেছেন, কিন্তু আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব না, তাই তো? ও বলল, জি। আমাকে বিয়ে দেবার দায়িত্ব ম্যাডামকে দেওয়া হয়নি। উনি আগ বাড়িয়ে সেই দায়িত্ব কেন নিতে চাচ্ছেন তাও জানি না। বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার। উনি তো না আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন। আমি বললাম, আমি কি খালাকে নিষেধ করে দেব? না, ম্যাডাম বিরক্ত হবে। আমি কিছুতেই ম্যাডামকে বিরক্ত করতে চাই না। ওনার মতের বাইরে গেলে আমার চাকরি চলে যাবে। ভাই বোন নিয়ে আমি পথে বসবো। কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা পরামর্শ দেই? ও বলল, দিন। মনে করুন আপনি হাওরের মাঝখানে নৌকা নিয়ে আছেন। দুর্ঘটনায় আপনার হাত থেকে বইটা পড়ে গেছে। আপনার নৌকায় পাল ছাড়া কিছুই নেই। এই অবস্থায় আপনার প্রধান কর্তব্য হচ্ছে হাওর পাড়ি দেওয়া। কোথায় গিয়ে ঠেকবে সেটা বড় কথা না, হাওর পাড়ি দেওয়া বড় কথা। কাজেই আপনাকে যেদিকে হাওয়া সেদিকে পাল দিতে হবে। আপনার ম্যাডাম হচ্ছেন হাওয়া। হাওয়া যেদিকে বইছে সেদিকে পাল তুলে দিন। ও বলল, আপনাকে বিয়ে করতে বলছেন? তা বলছি না, খালা সব কথা সায় দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাবেন। বিয়ের পিড়িতে বসে হঠাৎ বলবেন একটু বাথরুমে যেতে হবে, এই বলে পগার পার। তামান্না বলল, রসিকতা করছেন? মোটেই রসিকতা করছি না। বিয়ে নিয়ে একটা পাতানো খেলা খেলতে আমি রাজি আছি। তামান্না উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনাকে কোনো কিছুতেই রাজি হতে হবে না, আবার অরাজিও হতে হবে না। আমি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। আমার সমাধান আমি সবসময় নিজেই করেছি, এখনো তাই করব। জি আচ্ছা। আপনি শুধু দয়া করে এখন আপনার সঙ্গে আমার যেসব কথা হলো তা খালাকে জানাবেন না। আমি আবার বললাম, জি আচ্ছা। তামান্না ক্লান্ত ভঙ্গিতে উঠে চলে গেল। হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটার উপর রাগ হচ্ছে, অথচ রাগ লাগার কোনো কারণ নেই। আমার অবচেতন মন কি চাচ্ছিল এই মেয়েটার সঙ্গে আমার ভাব হোক? হাসি ঠাট্টা করে বললেও কি মনের একটি অংশ সত্যি সত্যি চাচ্ছে যে তাকে নিয়ে আমি চুন্দ্রিমা উদ্যানে হাঁটতে বের হই? আমার বাবা তার পুত্রের জন্য লিখিতভাবে যে উপদেশমালা রেখে গেছেন সেখানে বারবার আমাকে একটি ব্যাপারে সাবধান করা হয়েছে। বাবা হিমালয়ে হিন্দু নারী সম্পর্কে একটি বহুল প্রচলিত লোকশ্লোক আছে,
উল্লকন্যা উল্ল সাই, তবেই কন্যার গুণ গাই। অর্থাৎ কন্যার দাহ কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তার গুণকীর্তন করা যাবে না। মৃত্যুর আগ মুহূর্তেও তার পা পিছলাতে পারে, সে ধরা দিতে পারে প্রলোভনের ফলে, পা রাখতে পারে চোরাবালিতে। এটা শুধু হিন্দু মেয়ে নয়, সবার জন্য প্রযোজ্য, এবং তোমার জন্য বিশেষভাবে প্রযোজ্য। মায়া যখন হাতছানি দিবে তখন তোমাকে রক্ষা করার কেউ থাকবে না। মায়াকে মায়া বলিয়া চিনতে হবে, এই চেনাই আসল চেনা। প্রসঙ্গক্রমে তোমাকে আরেকটা শ্লোক বলি। শ্লোকটি রচনা করেছেন চাকমুনির পুত্র, তার জন্ম তক্ষশিলা। তিনি ছিলেন মহারাজা চন্দ্রগুপ্তের পরামর্শক। যাই হোক, শ্লোকটা এরকম: আহার নিদ্রা ভয় মৈথুনানি, সমানি চৈত্রাদি ঋণাং পশুনাং, জ্ঞানী নরানাম ধিক বৈশিষ্ট্যে। আহার নিদ্রা ভয় মৈথুন পশু এবং মানুষের ভিতরেই সমভাবে বিদ্যমান, কিন্তু মানুষ জ্ঞানী, আর এখানেই তার বিশিষ্টতা। চাণক্যের এই শ্লোক সব মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু তোমার জন্য নয়। পশু এবং মানুষের ভেতর যা সমভাবে বিদ্যমান, তোমাকে তা থেকে আলাদা করার চেষ্টা আমি করেছি। কতটুকু সফল হয়েছে আমি জানি না, তবে আমার ধারণা আমার সারা জীবনের সাধনা বিফলে যাবে না। তুমি সন্ধান পাবে পরম আরাধ্য। আমার নিজের ধারণা বাবার সাধনা বিফলেই গেছে। তার পুত্র বর্তমানে পরম আরাধ্যের সন্ধান করছে না, সন্ধান করছে ইয়াকুবের। আমি হাত মুখ ধুতে গেলাম। আজ অনেকগুলি কাজ করতে হবে। ভ্যাঙাচিকে খুঁজে বের করতে হবে। ভ্যাঙাচিকে নিয়ে শুরু হবে অভিযান, সার্চ অফ ইয়াকুব। যে কোনো অনুসন্ধানেই দুজন থাকলে ভালো হয়। হিমালয়ে হিলারি একা ওঠেননি, সঙ্গে ছিল তেনজিং। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। তামান্না ফিরে এলো নাকি? আমি আগ্রহ নিয়ে বললাম, কে? চক্ষু গলা বের করলো। সে কোকের বোতল ভর্তি করে চা নিয়ে এসেছে। সিগন্যাল না দিতেই চা নিয়ে এলো। ব্যাপার কি? কি খবর চক্ষু? যে খবর ভালো। চক্ষু চায়ের বোতল নামিয়ে রাখলো। পরোটা ভাজির বাটি সাজাতে বসলো। আজ দেখি পরোটার ভাজির সঙ্গে ডিমের অমলেট উঠে দিয়েছে। এইখানেই শেষ না, আরেকটা বাটিতে ঝোল জাতীয় কিছু। সেখানে মুরগির ডানার হাড় ডুব দিয়ে আছে। আমি বিস্মিত হয়ে বললাম, ব্যাপার কি রে? ও বলল, ব্যাপার কিছু না। তুই দেখি রাজা বাদশার খাবার নিয়ে এসেছিস। বলছিস কি? 2 টাকা হলো আমার নাস্তার বাজেট। পরোটা ভাজি রেখে বাকি সব নিয়ে যা। চক্ষু লজ্জিত মুখে বলল, খান, আইজের খানা ফ্রি। আমি বললাম, ফ্রি কেন? আজ আমি খাওয়াইতেছি। ভালো। ঝোলের মতো জিনিসটা কি? ও বলল, স্যুপ, মুরগির স্যুপ। হাত মুখ ধুয়ে খেতে বসলাম। পরোটা ছেড়ে মুরগির স্যুপে ভিজিয়ে খাচ্ছি। চক্ষু আনন্দিত চোখে আমাকে দেখছে। পরোটাগুলি আগুন গরম। স্যুপ জিনিসটা দেখতে কুৎসিত হলেও খেতে ভালো। আমি তৃপ্তি করে খেলাম। খাওয়া শেষ করে বললাম, খেয়ে আরাম পাচ্ছি রে চক্ষু। এখন বল, কি চাস? ঝটপট বলতে হবে। যা চাইবি তাই পাবি। কি চাস তুই? চক্ষু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আমি চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললাম, আশ্চর্য, এরকম একটা সুযোগ মিস করলি, মুখ ফুটে কিছু চাইতে পারলি না। চক্ষু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সম্ভবত তার ধারণা হয়েছে সে বিরাট সুযোগ হেলায় হারিয়েছে। আমি বললাম, তোর কিছু চাইবার নেই? ও বলল, আছে। সেটা কি? একটা দোকান দিতে ইচ্ছা করে। আমি বললাম, চায়ের দোকান? জি না, স্টেশন দোকান। স্টেশনারি দোকান? যে নানান পদের বাজে মাল থাকবো। আমি ওকে বললাম, ভুল করলি, তোরে বেটা যখন চাইবার তখন চাইলি না। ও বলল, এমন সুযোগ আর আসবো না। সুযোগ তো বারবার আসে না, হঠাৎ হঠাৎ আসে। মনে হচ্ছে সে কেঁদে ফেলবে। কাঁদুক, মানুষ হয়ে যখন জন্মেছে তখন কাঁদতে তো হবে। বইটির বাকি অংশ শুনতে আমাদের সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।
পরবর্তী অডিও বুকের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।